পূর্ণচন্দ্র মুখোপাধ্যায়, যিনি 1896 সালে ভগবান বুদ্ধের জন্মস্থান লুম্বিনীর আবিষ্কার করেছিলেন, আরো ডিটেলে আবিষ্কার করেছিলেন। আমাদের বলা হয়েছিল এক জার্মান সাহেব তিনি আবিষ্কার করেছিলেন, বাট দ্য ক্রেডিট মাস্ট গো টু হিম। অসাধারণ একজন সেলফ মেড আর্কিওলজিস্ট এবং স্কলার, এবং তার যেমন বাঙালি মেজাজ ছিল তেমন বাঙালি মেধাও ছিল, এবং তিনি তার শ্বেতাঙ্গ বসদেরকে চ্যালেঞ্জ করতেন, এবং বিভিন্নভাবে চেষ্টা করা হয়েছিল যাতে তিনি এক্সকাভেশন না করতে পারেন, লুম্বিনী আরো গভীরে গিয়ে যাতে ডিসকভার না করতে পারেন, সেটা চেষ্টা হয়েছিল, বাট হি চ্যালেঞ্জড ইট এভরি টাইম। উত্তরপ্রদেশে বেনারসে, কাশিতে বহু বছর তার প্রফেশনাল লাইফ তিনি থেকেছেন। আরেকজন রাখাল দাস বন্দ্যোপাধ্যায়, কিছুদিন আগেই তার জন্মদিবস গেল, এবং তার অবদান অজানা নেই, এবং কি জন্যে তার সেই বিখ্যাত ঐতিহাসিক কিংবদন্তি যে অবদান ছিল সেটাকে কেন দাবিয়ে দেওয়া হয়েছিল সেটাও আমরা জানি। তৃতীয় ব্যক্তি হলেন দেবলা মিত্র, দ্য ফার্স্ট উমেন ডিজি অফ দি আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া, এবং এই বছর হচ্ছে তার শতাব্দী বছর। এবং কি অদ্ভুত লাগে ভাবলে, এই দেবলা মিত্র সেই সময় এক্সকাভেশনের সময় বলেছিলেন কপিলাবস্তু ভারতবর্ষে, অন্য কোথাও না, এইখানেই হচ্ছে কপিলাবস্তু, এবং তিনি পরিষ্কারভাবে দেখিয়েও দিয়েছিলেন। তাকে যতটা তাকে সম্মান জানানো উচিত ছিল সেটা তার জীবদ্দশায় বা তার পরেও হয়নি, কিন্তু এই বছর আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া তার জন্ম শতাব্দী বিশেষ করে পালন করেছে। এবং ওই যে পিপ্রাওয়াহা জেম রেলিক্স, যেটা ফেরত এলো ভারতবর্ষে 127 বছর পর, কালকে আমি এর উল্লেখ করেছিলাম যে ক্যাক্সটন এটাকে বিদেশে নিয়ে চলে গেল, তার পরিবারের সাথে বহু বছর, প্রায় 127 বছর এই পিপ্রাওয়াহা জেম রেলিক্স ছিল তার পরিবারের সাথে। এবং এই পিপ্রাওয়াহা হচ্ছে তিল্লারকোট, সিদ্ধার্থনগর, আজকে যে উত্তরপ্রদেশ, সেখানে ছিল পিপ্রাওয়াহা স্তূপ। এবং 127 বছর পর তার পরিবারের, তার ডিসেন্ডেন্টসরা ঠিক করলো এটাকে নিলাম করবে। সদবিজ was about to auction it from Hong Kong. প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যেই খবর পেলেন, ইমিডিয়েট হিজ গভর্নমেন্ট গট ইনটু দি অ্যাক্ট, এবং পরিষ্কারভাবে তাদেরকে বলা হলো আইনি পদক্ষেপ আমরা নেব থ্রু ডিপ্লোম্যাটিক প্রেশার, এটাকে যদি থামানো না হয় এই মুহূর্তে। এবং বলা হলো যে এগুলো তো জেম রেলিক্স, আমি সবাইকে আপনাদের অনুরোধ করব, খুব একটা কঠিন না দিল্লি যাওয়া, আপনারা 2 ঘন্টায় পৌঁছে যাবেন, রাজধানীতে চড়েও যান, কিন্তু যান অবশ্যই, আপনার অনেক সময় আছে। আই উড অল রিকোয়েস্ট, এবং আপনারা যারা যাবেন, আই এম হ্যাপি টু ফেসিলিটেট ইন এনি ওয়ে আই ক্যান। ওই পিপ্রাওয়াহা জেম রেলিক্স আর অন ডিসপ্লে দিল্লিতে, এবং সেখানে আর্কিওলজিক্যাল সুন্দর একটা জায়গাতে সেখানে ওরা ডিসপ্লে করেছে, একেবারে লাজপত নগরের কাছে, মালবিয়া নগরের কাছে। সেখানে 127 বছর পর সেই রেলিক্স নিয়ে আসা হলো, এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকার, কেন্দ্রীয় সাংস্কৃতিক মন্ত্রণালয়, তারা পরিষ্কারভাবে বললেন যে এইগুলো তো জেমস, দিজ আর অল প্রেশাস জেমস, যেগুলো সেই সময় তৈরি করে বুদ্ধের দেহাবশেষ, ভগবান বুদ্ধের দেহাবশেষের সাথে রাখা হয়েছিল। এবং বলা হলো যে ওই gems by virtue of being with the relics are also the relics themselves. You cannot separate the gems from the relics. মানে এই ধরনের একটি সম্মান ভারতের দিক থেকে বলে সেটা দাবি করা হলো, এবং দাবি করে 127 বছর পর সে ফিরে এলো ভারতে, বুদ্ধাস হোমল্যান্ড, বুদ্ধাস ল্যান্ড, সেখানেই আবার ফিরে এলো। আমি এই কারণেই, এবং দেবলা মিত্রের শতাব্দীর বছরেই সেটা ফিরে এলো, আমি এই কারণে বলছি যে আমরা যখন বাঙালি অস্মিতার কথা বলছি, আমরা যখন বলছি 50 বছর ধরে ভারতের আস্তে আস্তে ভারতের মূল স্রোত থেকে পশ্চিমবঙ্গ বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, আপনি খুব রাইটলি যেটা রেফার করলেন যে ফর 50 years this kind of separatism, this kind of marginalization which is self-inflicted, এমন একটি নীতি, আমি রাজ কথাটা ছেড়ে দিলাম, কেন আমরা আজকে সত্যি একটি আলোচনা, এমন একটা নীতি, এমন একটি মাইন্ডসেট, মানসিকতা পোষণ করা হয়েছে গত 50 বছর ধরে,
যে মানসিকতা এই সব যাদের আমি তিনজনের নাম বললাম, এরকম আরো অজস্র নাম আমরা বলতে পারি। হরপ্রসাদ শাস্ত্রীর লিভিং সোর্সেস অফ বুদ্ধিজম ইন বেঙ্গল 1896 লিখেছিলেন, আমি সেদিনকে মাকাইয়াসেও বললাম। এবং সেখানে হরপ্রসাদ শাস্ত্রী লিখছেন যে একজন সেই সময় 1300 শতাব্দী 13th সেঞ্চুরিতে একজন বাঙালি ব্রাহ্মণ তিনি বৌদ্ধ হয়ে গেলেন, একদম তিনি কবি, তিনি লেখক, দার্শনিক। তিনি বৌদ্ধ ধর্ম গ্রহণ করে চলে গেলেন শ্রীলঙ্কায়। শ্রীলঙ্কার রাজা সেই সময় পরাক্রম বাহু, তিনি তাকে চার্জ দিলেন পুরো বৌদ্ধ ধর্ম প্রচার এবং সেইখানের সব বৌদ্ধ বিহারের, এবং তাকে দিলেন উপাধি বুদ্ধগমা চক্রবর্তী। 13th সেঞ্চুরি। হরপ্রসাদ শাস্ত্রী বলছেন তার মানেই যে 13th সেঞ্চুরি, even after Muhammad Bakhtiyar destroyed what he did, Buddhism still was there in Bengal. অর্থাৎ আমাদের যে মূল স্বভাব সনাতনী সত্তা, সেই সত্তা কোনোদিন কিছু ডিস্ট্রয় করেনি। বখতিয়ার করেছে, কিন্তু যদি সনাতনীরা করতো তাহলে 13th সেঞ্চুরি অব্দি বুদ্ধিজম এখানে থাকতো না। ইট ওয়াজ দেয়ার। রাহুল সংকীর্তায়নের এসেস গুলো পড়লেই সেখানে রাইজ অ্যান্ড ডিক্লাইন অফ বুদ্ধিজম ইন ইন্ডিয়া, সেখানে পড়লেই তিনি এই একই কথা একাধারে এক অর্থে বলছেন। এবং তারপর আমরা দেখি ওই 13th সেঞ্চুরির পর আবার 1921-22-এ শ্রীলঙ্কার সংঘরাজ স্যার আশুতোষ মুখার্জিকে উপাধি দিচ্ছেন সম্বুদ্ধগমা চক্রবর্তী ফর হিজ কন্ট্রিবিউশন টু দি স্টাডি of and dissemination of Buddhism, Buddhist philosophy in modern India. এবং পালি, যারা ওই বললো যে সংস্কৃত জানে না, পালি জানে না, এদিকে ইতিহাসবিদ, একেবারে প্রকাণ্ড ইতিহাসবিদ, সেলিব্রেটেড গ্লোবাল হিস্টোরিয়ানস, পালির প্রথম বিভাগ কলকাতা বিশ্ববিদ্যালয়ে স্যার আশুতোষ স্থাপনা করেছিলেন। আমি আবার এই কথাটা কেন বলছি? There was no conflict between the Buddhist dimension and in the Hindu dimension in Ashutosh Mukherjee. And there was no conflict between his intensely Bengali identity and his intensely Indianness and Indian identity. এবার 50 বছর ধরে আমাদের এই সব ব্যক্তিত্বদের ভুলিয়ে দেওয়া হয়েছে। কোনো রকমে হয়তো একটি শ্যামাপ্রসাদ চেয়ার রয়েছে বা মেমোরিয়াল ওরেশন একটা হওয়া কথা, কলকাতা বিশ্ববিদ্যালয় হয় কিনা জানি না। আমরা 2018 সালে যখন প্রথম বর্তমানে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তদানীন্তন, তিনি ছিলেন ভারতীয় জনতা পার্টির জাতীয় অধ্যক্ষ, সর্বভারতীয় অধ্যক্ষ, তাকে আমরা আমন্ত্রণ জানিয়েছিলাম 2018 সালে বঙ্কিম স্মারক বক্তৃতা দিতে। এবং সেই স্মারক বক্তৃতা দেওয়ার পরের দিন কলকাতা, তখন যিনি শিক্ষামন্ত্রী ছিলেন, পরবর্তীকালে তিনি তখন অ্যানাউন্স করলেন যে কলকাতা বিশ্ববিদ্যালয়তে আমরা একটা বঙ্কিমচন্দ্র চেয়ার ইনস্টিটিউট করব। অর্থাৎ বঙ্কিমের শতাব্দীর, ঋষি বঙ্কিমের শতাব্দী, জন্ম শতাব্দীর প্রায় আরো 80 বছর পর, 85 বছর পর কলকাতা বিশ্ববিদ্যালয়ের মনে হলো যে তারা একটা ঋষি বঙ্কিম করার দরকার। সেই চেয়ারের কি অবস্থা আমি জানি না, পুলকদা আপনি হয়তো বলতে পারবেন, আমি জানি না whether it was finally instituted or whether there was act. এবার কলকাতায় দ্বারভাঙ্গা বিল্ডিং, কলকাতা বিশ্ববিদ্যালয়, মহারাজা কামেশ্বর নারায়ণ সিং আমার মনে, সেই সময় স্যার আশুতোষের সময় 2.5 লক্ষ টাকা তিনি দিয়েছিলেন এবং প্রথম ওই ধরনের লাইব্রেরি অনুষ্ঠিত হলো। এখন বলা হয় গুটকাখোর, বলা হয় যে ওদের সংস্কৃতি আমাদের সংস্কৃতি আলাদা। এবং মহারাজা দ্বারভাঙ্গা রামেশ্বর নারায়ণ সিং পন্ডিচেরি শ্রী অরবিন্দ আশ্রমের শ্রীমার ব্যবহারের জন্য একটি গাড়ি তিনি দান করেছিলেন শ্রীমাকে। অর্থাৎ আমার মনে হয় দ্বারভাঙ্গা, দ্বারবঙ্গ, মিথিলাঞ্চল কে ফান্ড করেছিলেন? তো আমার মনে হয় যে এই যে সংকীর্ণ হতে হতে আমাদের যে বাঙালির একটি প্রকাণ্ড জাতীয় সত্তা ছিল, বাঙালি চলে যাচ্ছে লুম্বিনীতে, বাঙালি চলে যাচ্ছে কপিলবস্তুতে, বাঙালিকে শ্রীলঙ্কার
শ্রীলঙ্কার সঙ্গরাজ উপাধি দিচ্ছে, বাঙালি চলে যাচ্ছে ক্যাম্বোডিয়াতে বুদ্ধের দেহাবশেষ ধাতু নিয়ে। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি অক্টোবর 1952 সালে গেছিলেন ক্যাম্বোডিয়াতে। তখনকার দিনে যিনি রাজা ক্যাম্বোডিয়ার নরোদম সিহানুক, তার বিশেষ আমন্ত্রণে তিনি গেছিলেন। সেই ছবি দেখলে গায়ে এখনো কাঁটা দিয়ে ওঠে। অর্থাৎ বিনয় সরকার, আমি কালকে বিনয় সরকারের কথা বলছিলাম, বিনয় সরকার যে ধরনের গ্লোবালিস্ট ছিলেন, যে ধরনের তার ইন্টারন্যাশনাল পার্সপেক্টিভ ছিল, একজন বাঙালি হয়ে হরিদাস মুখার্জির বিনয় সরকারের বৈঠকে আপনারা সবাই পড়বেন। মানে বাঙালির আমাদের মনে হয় জাতীয় সাহিত্য সাংস্কৃতিক জীবনে ওই পাণ্ডুলিপি মানে তো ওই বই একেবারে একসময় মনে হয় অনিবার্য ছিল। অন্যদিকে সুবোধ মল্লিক রাজা উপাধিটাকে মানুষ দিয়েছিলেন, অভিজিৎ দা রাজা উপাধিটাকে মানুষ দিয়েছিলেন। অমলেন্দুদের লাইফ অ্যান্ড টাইমস অফ রাজা সুবোধ মল্লিক, অমলেন্দুদে যাই অন্যান্য ওনার যা কৃতি ইতিহাসবিদ হিসেবে, এই একটি বইয়ের জন্যে উনি কিন্তু চিরস্মরণীয় হওয়া উচিত। সেই সুবোধ মল্লিক একাধারে একেবারে শ্রী অরবিন্দের একনিষ্ঠ একান্ত ভক্ত এবং তার কলিগ ইন দ্য রেভলিউশন, একেবারে তীক্ষ্ণ। এই যে বললেন কোন একজন মেম্বার অফ পার্লামেন্ট ওই সেই মাঝে মাঝে ব্র্যান্ডেনবার্গ গেটে চলে যান, একেবারেই অবাঙালি। মানে যদি আমি তাদের লেক্সিকনটা নিই, অবাঙালিকে বিয়ে করেছে, বিদেশে বিয়ে করেছে, কোন রকম বাঙালিত্ব নেই, যেভাবে কথা বলে পার্লামেন্টে, ইট ইজ অবনক্সিয়াস অ্যাবসলিউটলি। আর বাঙালি মহিলারা ওইভাবে, শিক্ষিত মহিলারা ওইভাবে কথা বলতেই পারে না। আমরা কিছু মহিলাদের দেখি যারা ওইভাবে কথা বলে, ভদ্র মহিলাদের। না না, এক্স্যাক্টলি, আই টেক ইউর অবজেকশন, আই টেক ইউর। তো সে বলছে যে হেভি ইন্ডাস্ট্রি বা কোন রাজা সুবোধ মল্লিক, আমি দ্বারকানাথ ঠাকুরকে ছেড়েই দিলাম, রানীগঞ্জ ছেড়ে দিলাম, বিকজ উই নো দ্যাট। কিন্তু সুবোধ মল্লিক শিপিং ম্যাগনেট, ওই ধরনের তীক্ষ্ণ কর্পোরেট বুদ্ধি, কি ধরনের এম্পায়ার তিনি দাঁড় করালেন। এবং সেই সুবোধ মল্লিক পরবর্তীকালে সম্পূর্ণভাবে স্বদেশী ছিলেনই, কিন্তু হি কমপ্লিটলি প্লেজড হিমসেলফ টু স্বদেশী। আজকের দিনে দাঁড়িয়ে দেখুন সুবোধ মল্লিকের বাড়ি ওয়েলিংটন স্কোয়ার, ওই বাড়ি আস্তে আস্তে ভেঙে পড়ছে। আমরা বড় হতে হতে দেখছি ওই বাড়ি এখন ভগ্নদশা, ডেঞ্জারাস ইনফ্রাস্ট্রাকচার বলে লেখা আছে। কলকাতা বিশ্ববিদ্যালয় এবং আমার মনে হয় কর্পোরেশন হোক, যাই হোক, কোনো সমাধান করা যাচ্ছে না গত 40 বছর ধরে। সুবোধ মল্লিকের বাড়ি, যেখানে বাংলার ইতিহাসের, সাংস্কৃতিক ইতিহাস, স্বাধীনতা সংগ্রামের ইতিহাসের পীঠস্থান ছিল, সেই পীঠস্থান আজকে গুড়িয়ে ভেঙে পড়ছে। আমি সেই জন্য বলছি যে দিস অনলি হ্যাপেন্স যখন আমাদের ইতিহাসকে খুব সুপরিকল্পিতভাবে ভুলিয়ে দেওয়া হয়েছে, এবং অন্যদিকে যখন আমরা একেবারে মার্জিনাল হয়ে যাচ্ছি। আমি এখানে বলছি আপনাদেরকে, আমি পরিষ্কারভাবে একটা সাজেশন তৈরি করেছিলাম যে এইভাবে এই জায়গাটাকে স্বাধীনতার 75 বছর রাজা সুবোধ মল্লিকের বাড়িকে পুরো সংস্কার করে, তাকে রিনোভেট করে, সুন্দরভাবে তাকে কনজার্ভ করে, দিস ক্যান অ্যাকচুয়ালি বিকাম আ হিউজ মিউজিয়াম ডেডিকেটেড টু দি ফ্রিডম স্ট্রাগল অফ ইন্ডিয়া। কিন্তু হলো না সেটা। মানে এখানে দ্য সাজেশন ওয়াজ গিভেন হিয়ার, কেন্দ্রীয় সরকারের হাতে হলে তো অনেক আগেই করে দেওয়া যেত। আমাদের এই বইতে, এবার আমি সেই বইতেই আসছি, আমি এই ব্যাকগ্রাউন্ডটা এই কারণে দিলাম যে আমরা যখন মূল স্রোতে ফিরিয়ে আনার কথা বলছি, যখন আমাদের জিডিপি, আমাদের আওয়ার স্ট্যান্ডিং অ্যাজ এ স্টেট আমরা ফিরিয়ে আনার কথা বলছি, দের শুড বি আ গ্র্যান্ড ন্যারেটিভ অর আইডিয়া উইচ মাস্ট ড্রাইভ আস। এক, দ্বিতীয় হচ্ছে একটা এমন লেগেসি যেটাকে আমাদের রিঅ্যাপ্রোপ্রিয়েট করে, রিক্লেম করে, আমাদের এই বাঙালি মানে সমাজের, বাঙালি জীবনের কেন্দ্রে আবার ফিরিয়ে আনতে হবে। এবং সেই কেন্দ্রে যাদেরকে আমরা ফিরিয়ে আনবো, এই কয়েকটা নাম মাত্র আমি বললাম, অজস্র নাম রয়েছে, আপনারা সবাই বিদগ্ধ ব্যক্তি, আমরা অনেক এই নিয়ে আগেও অতীতেও আলোচনা করেছি বিভিন্ন সময়। অনেকে, মানে এখনই দাঁড়িয়ে আমরা সবাই মিলে যদি আমরা সবাই মিলে যদি আধ ঘন্টা 1 ঘন্টা বসি, অন্তত 500টা নাম এসে যাবে। এবং তাদের নিজস্ব জন্মস্থান হোক, বাসস্থান হোক বা কর্মক্ষেত্র হোক,
সেই জায়গাগুলোকেও আবার রিস্টোর করা, সেই জায়গাগুলোকে আইডেন্টিফাই করা। মানে আপনি কেশবচন্দ্র সেনের কথা বললেন, রাজা রামমোহন রায়ের কথা ওই সতীদাহ পতিদাহতে এলো। রাজা রামমোহন রায়ের বাড়ি অ্যামো স্ট্রিটে, যেটা তিনি নিজে মানে করেছিলেন, নির্মাণ করেছিলেন, সেই বাড়ি কোনো রকমে আছে। কেন্দ্রীয় সরকার থেকে 3 বছর আগে রাজা রামমোহন রায়ের ওই যখন মনে হয় 250তম ওনার যখন ওই চলছিল, সেই সময় প্রায় 14 লক্ষ টাকা কেন্দ্রীয় সরকার সাংস্কৃতিক মন্ত্রণালয় থেকে আমরা ব্যবস্থা করে সেখানে দেওয়া হয়েছিল অনুদান হিসেবে। কিন্তু তারপর কি হলো, কিভাবে সেটা ইউটিলাইজ হলো? কেন্দ্রীয় সরকার ভেবে দেখুন, একবারের জন্য কোনো রকম যে আমরা করেছি, আমরা আমাদেরকে ইনভাইট করুন, এনাকে ইনভাইট করুন, কিচ্ছু না। যেটা স্ট্যাচুটরি রিকোয়ারমেন্ট ঠিক সেটাই। কিন্তু আলটিমেটলি গিয়ে রাজা রামমোহন রায়ের যে বাড়ি, এই সিস্টেম হেরিটেজ কমিশন, হেরিটেজ বিল্ডিং ঘোষণা করে দেওয়া হয়েছে, কিন্তু সেখানে খালি 5 লক্ষ টাকা একটা অনুদান at one time দেওয়া হয়েছিল। But how does that museum sustain itself? How does it run, maintain itself? এবং আগামী দিনে গিয়ে সেটা আবার একটা ভাইব্রেন্ট কেন্দ্র, নোডাল সেন্টার কিভাবে হতে পারে, এর কোনো রোডম্যাপ কারোর কাছে এখানে নেই। এই গত 15 বছর ধরে যারা উঠতে বসতে রামমোহনের নাম নিয়েছে, যারা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের নাম নিয়েছেন, তাদের কাছে ঈশ্বরচন্দ্র বাদুরবাগানে যে বাড়িটা সেটা তো রিস্টোর করা হয়েছে, কিন্তু ভেতরে গিয়ে দেখবেন ওই এক জায়গায় ফ্যান পড়ে আছে, এক জায়গায় ব্লেড পড়ে আছে। কজন যাচ্ছেন সেটাকে ভিজিট করতে, কোনো রকম তালিকা, নথি, ইনফরমেশন, there is nothing. There is no active effort to even preserve and promote those centers. সেই জন্য এটা তখনই সম্ভব হয় যখন আমরা সরতে সরতে একেবারে মার্জিনে চলে গেছি। আমরা আমাদের এই বইতে প্রথমেই আমরা শুরু করছি যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার যতটা সম্ভব এই পরিস্থিতিতে তিনি কিভাবে বাংলার আইকনসদের তিনি যথাযোগ্য সম্মান দেওয়ার চেষ্টা করেছেন। গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুর থেকে, নেতাজি থেকে শুরু করে এবং অন্যান্য, সে মায়াপুর মানে প্রভু শ্রীলা প্রভুপাদ হোক, তিনি অনেকে, গৌড়ীয় মঠ, আমাদের যে পুরো গৌড়ীয় সংস্কৃতি আছে তাদের, ভারত সেবাশ্রম সংঘ, তিনি তার মতন করে বাঙালির সাংস্কৃতিক আধ্যাত্মিক জীবনে যে কটা প্রাণকেন্দ্র বা যে কটা আইডেন্টিটি স্থল আপাতত মানে যেগুলো তাও সম্ভব তাদের জন্য করেছেন। এই যে ইতিহাস, স্বাধীনতা সংগ্রামের ইতিহাসের জন্য, নেতাজির অবদানের জন্য, এই কথা আমরা উল্লেখ করেছি। অ্যাবসলিউটলি। স্বাধীনতার পর 2023 অব্দি nobody thought that there should be, আর 68 অব্দি তো জর্জ পঞ্চমের স্ট্যাচু সেখানে ছিল। 68 অব্দি যারা এখন বলে কনস্টিটিউশন ইন ডেঞ্জার, বা যারা বলে যে দি ডেমোক্রেসি, ইন্ডিয়াস ডেমোক্রেসি ইজ ফ্রেইং অ্যাট দি এজেস, তারা 68 সাল অব্দি সেখানে জর্জ পঞ্চমের স্ট্যাচু রেখে দিয়েছিল। পাছে যদি মাউন্ট ব্যাটন বকে, যদি ওখান থেকে ফোন করে বলে কি করছো, দিস ইজ নট রাইট, পাছে যদি এডভিনা বকে বা এডভিনার মন খারাপ হয়, রেখে দাও ওখানে। তো যাই হোক, বলতে গেলে উই ক্যান অনেক কিছু বলা যায়। আমরা এই বেঙ্গল ম্যাটার্সে, সেই জন্য এই কথাটা হচ্ছে বেঙ্গল ম্যাটার্স। বেঙ্গল ম্যাটার্স বলেই তো আমরা বলছি মূল স্রোতে ফিরিয়ে আন। বেঙ্গল ম্যাটার্স বলেই আমরা বলছি যে রিজনাল গ্রোথ, রিজনাল অ্যাসপিরেশনের সাথে ন্যাশনাল অ্যাসপিরেশন, ন্যাশনাল গ্রোথের কোনো সংঘাত নেই, এ দুটো হচ্ছে পরিপূরক। এবং সেই জন্য আমরা বলছি যে বিকশিত ভারত তখনই সম্ভব যখন বিকশিত পশ্চিমবঙ্গ হয়, আমরা বলছি। এবং সেখানে প্রত্যেকটা খাতে আপনারা নিজেরা দেখবেন, আমার তো এক্সটেন্সিভ নোটস আছে এখানে, কিন্তু আজকে আমি ভাবলাম আই উইল নট রেফার টু মাই নোটস। এই যে ধরুন নারী ক্ষমতায়নের কথা হচ্ছে, কালকে ডিবেট যে শুরু হবে, আমরা এই বইতে দেখিয়েছি যে বিভিন্ন সেক্টরে when মোদিজি ইজ টকিং অ্যাবাউট এম্পাওয়ারমেন্ট, অ্যাকাউন্টে একটা টাকা চলে যাচ্ছে, সেটা তো ঠিক আছে, কিন্তু লং টার্ম এম্পাওয়ারমেন্ট, সলিড এম্পাওয়ারমেন্ট, সেখানে তিনি লাখপতি দিদির কথা বলছেন। অর্থাৎ নিজেরা অর্জন করবে, নিজেরা সঞ্চয় করবে, সংসার দেখবে, কিন্তু সংসারও দেখবে, সংসার তারা টানবে, কিন্তু তার সাথে সাথে মা বোনেরা যারা সংসারে রয়েছেন, সংসার টানছেন, তাদেরও কিছু অর্জন করবেন তারা। এবং পশ্চিমবঙ্গে প্রায় 11.5 লক্ষ লাখপতি দিদি
সেই স্কিমের অন্তর্গত গত 12 বছরে যবে থেকে স্কিমটা শুরু হলো, স্কিমটা তো শুরু হয়েছে কয়েক বছর আগেই, 11.5 লক্ষেরও বেশি মহিলারা উপকৃত হয়েছেন। দে আর আর্নিং ₹10,000 per month and ultimately they are becoming লাখপতি দিদি। দে আর সেলফ হেল্প এসএইচজি গ্রুপের থেকে এই মহিলারা, সেলফ হেল্প গ্রুপ। আজকে আমরা যখন উইমেন এম্পাওয়ারমেন্ট বিলের এবং 33% রিজার্ভেশনের কথা বলছি, গতকাল বাবা সাহেব আম্বেদকরের জন্মজয়ন্তী ছিলেন। প্রান্তিক স্তরের মানুষ, পিছিয়ে পড়া মানুষ, তাদের জন্য সারা জীবন তিনি করেছেন, লড়েছেন। আজকে 97,000, এই যে স্বনিধি, প্রধানমন্ত্রী স্বনিধি প্রকল্প, যেটা আজকে পশ্চিমবাংলায় 97,000 মহিলারা, স্ট্রিট হকার্স, they have got benefited, they have availed of that loan and they are doing well, but it is 97,000। এবং সেই জন্য আমরা বলছি যে মূল স্রোতে নিয়ে এলে, মেন স্ট্রিমিং করলে এবং পরিবর্তন আনলে, যেটা জ্যোতির্ময়দা চোখে আঙুল দিয়ে এখানে যতটা সম্ভব বললেন, পরিবর্তন আনলে সেই 97,000 লক্ষ হবে আগামী দিন। 100% স্যাচুরেশন অফ সেন্ট্রাল স্কিমস। আমরা এখানে স্বাস্থ্যের কথা বলছি, there is a detailed chapter on স্বাস্থ্য। পশ্চিমবঙ্গে পাবলিক হেলথের জন্য গত 12 বছরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যথাসামর্থ্য কি করেছেন, এবং পাবলিক হেলথ 4,000 কোটি টাকা প্লাস অ্যালটেড হয়েছিল 15 ফাইন্যান্স কমিশনের আন্ডারে, যে পুরো পাবলিক হেলথ ইনফ্রাস্ট্রাকচারকে ঢেলে সাজানো একেবারে তৃণমূল স্তরে, and I mean the actual তৃণমূল স্তর, which is the grassroots। এবং সেইখানে কিভাবে যাতে রিগার্ডলেস অফ হুইচ গভর্নমেন্ট কামস টু পাওয়ার, একেবারে গ্রাসরুটে স্বাস্থ্য সেবাকে ঢেলে সাজিয়ে দিলে, সেটা তো কোনো সরকার, আজকে এক সরকার আছে, কালকে আরেক সরকার আছে, পার্লামেন্টারি ডেমোক্রেসিতে সেটা হতেই থাকে, কিন্তু ওই স্বাস্থ্য পরিকাঠামো একবারের জন্য সলিডলি ইট উইল বি ইন প্লেস। ইনফ্রাস্ট্রাকচারের কথা আমরা এখানে বলেছি, নারী ক্ষমতায়নের কথা বলেছি, আমরা এখানে জেন জিরো কথা বলেছি। অর্থাৎ একটা উদাহরণ আমি দিচ্ছি, পিএম ইউবা রাইটার্স একটা স্কিম, ইউবা লেখক স্কিম, মানে ইউথ ইয়াং রাইটার স্কিম প্রধানমন্ত্রী শুরু করলেন। হোয়াট ইজ দ্য স্কিম? আমি এই কারণে বলছি, আমি নিজে কয়েকজন যুবক যুবতী বাঙালি ছেলে মেয়েদেরকে জানি যাদের ওই অসাধারণ মেধা ছিল, দোজ হু গট সিলেক্টেড ফর দ্যাট, 50,000 টাকা মাসে তাদের স্টাইপেন্ড তারা পাবে। তারা কি করবে? তারা গবেষণা করবে, বই লিখবে। কি বই লিখবে? তাদের নিজেদের এলাকা, নিজেদের রাজ্যের ফরগটন আইকনসদের ওপর তারা বই লিখবে। আর এরা কারা? কেউ পিএইচডি করছে, কেউ এখনো মাস্টার্স করছে, কেউ পোস্ট ডক হয়তো করছে, বিভিন্ন ইউনিভার্সিটিজে বিভিন্ন কর্মক্ষেত্রে তারা ছড়িয়ে আছে, তারা অ্যাপ্লাই করেছে, অ্যান্ড দিস স্কিম হ্যাজ ক্লিকড। এবং এনবিটি তাদের বই ছাপবে, সেই বই নিয়ে চর্চা হবে, সেই বই ডিসপ্লে হবে, প্রধানমন্ত্রী সেই বইগুলোকে রিলিজ করবেন, অ্যান্ড দে গেট টু ইন্টারঅ্যাক্ট উইথ হিম অ্যাজ ওয়েল। আমি বলছি যে ক্রিয়েটিভলি, এবং পশ্চিমবঙ্গ থেকে হয়েছে কেন? আমাদের তো এখানে এত মেধা লেখালেখিতে, কবিতাতে, সাহিত্যে, তো আমরা এই স্কিমটাকে ওয়েলকাম করা যেত না? এখানে আরো বেশি করে সেই স্কিমে যাতে আরো বেশি সংখ্যক যুবক যুবতীরা এনরোলড হয়, এনলিস্টেড হয়, সেটা করা যেত না? এই ধরনের অনেক আমরা দেখিয়েছি, এবং দেখিয়ে এটাই আমরা বলেছি আমাদের ইন্ট্রোডাকশনে যেটা রয়েছে, যে 50 years ইজ আ ভেরি লং টাইম, 5 decades। আমরা স্বাধীনতার পর, স্বাধীনতার আগে তো পীঠস্থান ছিলাম। অনেকে এখন লিস্ট দিচ্ছে, বাংলা এটার পীঠস্থান ছিল, বাংলা ওটার পীঠস্থান ছিল, ছিল ঠিকই ছিল, কিন্তু তারপর কি হলো? এবং 60-এর দশকের পর গত 50 বছর ধরে আমরা পীঠস্থান থেকে গিয়ে মরুভূমিতে পরিণত হচ্ছি। অ্যান ইন্ডাস্ট্রিয়াল ডেজার্টিফিকেশন, পলায়ন হচ্ছে এখান থেকে। আমার এখানে আই হ্যাভ দি এন্টায়ার, কত হাজার কোম্পানিজ কেবলমাত্র গত 15 বছরে এই পশ্চিমবঙ্গ থেকে চলে গেছে। ইউ আর এ পার্সোনাল উইটনেস টু দ্যাট। আপনি নিজে জানেন কিভাবে সেটা হয়েছে। এবং এই যে কথাটা আপনি বললেন যে অল কর্পোরেট হ্যাড দেয়ার সেন্টার্স, দে হেড অফিসেস হিয়ার,
হেড অফিসেস হিয়ার। একদিকে পলায়ন হচ্ছে শিল্পের, আমরা লিখেছি, অন্যদিকে আমরা দেখছি স্কুল বন্ধ হয়ে যাচ্ছে। প্রাইমারি অ্যান্ড সেকেন্ডারি স্কুলস 8,000+ স্কুলস বন্ধ হয়ে গেছে। ফাইন্যান্সিয়ালি আনভায়াবল বলা হচ্ছে, স্কুলকে বলা হচ্ছে ফাইন্যান্সিয়ালি আনভায়াবল। ইউ আর টেকিং আ ব্যাক স্টেপ। বিশ্ববিদ্যালয়ে ঘোষণা হচ্ছে, যেটা আমি গতবার বললাম, বিশ্ববিদ্যালয়ে ঘোষণা হচ্ছে সেখানে স্টাফ নেই, ইনফ্রাস্ট্রাকচার নেই, সেখানে ভাইস চ্যান্সেলর ছাড়া সবাই অস্থায়ী। এদিকে যখন সেই বিশ্ববিদ্যালয়গুলো ঘোষণা হলো, বলা হয়েছিল যে অক্সফোর্ড কেমব্রিজে আমাদের ছেলেমেয়েরা কেন যাবে, তারা তো এখানেই অক্সফোর্ড কেমব্রিজ পাবে। বিশ্ব বাংলা বিশ্ববিদ্যালয় হ্যাঁ, একমাত্র ভাইস চ্যান্সেলর বলছে আনভায়াবল, অথচ যেখানে মাসে 10,000 টাকা ফি স্কুল, সেগুলো কিন্তু বাড়ছে দিনের পর দিন। আনভায়াবল কি করে? তো কি মানে আনভায়াবল কি তাহলে? মানে সেই জন্য কথাটা হচ্ছে, একদিকে স্কুলস আর শাটিং, অন্যদিকে ইন্ডাস্ট্রিজ ফ্লিং, and your health infrastructure is collapsing, and yet you don't want to collaborate within the federal spirit and structure. The story of how in the last 12 years West Bengal পশ্চিমবঙ্গের উপর একটি ফোকাস করেছেন প্রধানমন্ত্রী, এবং এখানে সেই জন্য আমি প্রথমে বললাম, খুব গর্ববোধ করে আমরা খুব গর্বের সহিত এখানে পুরো তালিকা দিয়েছি যে বাঙালি যারা অসাধারণ ব্যক্তিত্ব, সাধারণ মানুষ কিন্তু অসাধারণ ব্যক্তিত্ব যারা পুরস্কৃত হয়েছে পদ্ম পুরস্কারে, তাদের নাম দেওয়া, তাদের তালিকা দেওয়া হয়েছে। বাঙালিরা যারা বিভিন্ন প্রতিষ্ঠান জাতীয় স্তরে হেড করছেন, তাদের তালিকা এখানে দেওয়া হয়েছে। অর্থাৎ ডিসক্রিমিনেশন अगेंस्ट বেঙ্গল এন্ড বেঙ্গলিজ ইন দ্য লাস্ট 12 ইয়ার্স, এটা হচ্ছে একটি ফানুস, এর মধ্যে কোনো তথ্য নেই, খালি গ্যাস আছে, ফুটো করলেই গ্যাস বেরিয়ে ফানুস পড়ে যাবে। এই বক্তব্যই আমি বিশেষ করে বলতে চাইছিলাম। এবং ফার্স্ট যে আইআইটি দেশের, সেটা কিন্তু বাঙালি হেড করছে, সুমন চক্রবর্তী, তার নাম আছে ওখানে। আইআইটি দিল্লি, পুরো এখানে মানে তালিকাটা আছে, আমি আই ক্যান কিপ রিডিং। তারপরে তাঁতিদের যে রেকগনিশন, কাঁথা স্টিচের, আমরা তিনজনের, তার মধ্যে দুজনের সাথে তো তাকদিরা বেগম, তৃপ্তি মুখোপাধ্যায় আর প্রীতিকণা গোস্বামী, হ্যাঁ আগের বার, মানে তিনজন পেয়েছেন। প্রীতিকণাদি প্রথমে, তাকদিরা বেগম, প্রীতিকণাদি, আর এইদিকে তৃপ্তি মুখার্জি। তো বাংলার যে সাংস্কৃতিক সিম্বলস, সেই সিম্বলস গুলোকেও গ্লোবালাইজ করা, সেগুলো করা হয়েছে। আমরা মেনশন করেছি জিআই ট্যাগ, গরদ, বালুচরি, তাদের জিআই ট্যাগ এবং তাদেরকে একটি গ্লোবাল রেকগনিশন দেওয়া। ঢাকি, প্রথম হয়তো পদ্ম পুরস্কার পেলেন একজন ঢাকি, তিনি পেলেন পদ্ম পুরস্কার। এই ধরনের অনেক পজিটিভ স্টোরিজ বেসড অন ফ্যাক্টস আমাদের এই বইতে দেওয়া আছে, এবং আমি মনে হয় যে এটা শুধু এইখানে সীমিত না, আমরা আরো বেশি করে এই বক্তব্যটাই, পজিটিভ ন্যারেটিভ আমরা ছড়াচ্ছি, যাতে এই যে যখন আমরা পরিবর্তনের কথা বলছি, এটাতে যাতে একটা ফ্রেশনেস, একটা নতুন পার্সপেক্টিভ নিয়ে আমরা বলছি, এটাই এই বইয়ের মাধ্যমে আমরা প্রমাণিত করার চেষ্টা করছি। অনেক ধন্যবাদ। একটা লাইন